গল্পকথনে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগারের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে ৮ম পর্ব। জায়গায় জমে গেছে রেচেল। মূর্তির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। রিচার্ডের মনে হচ্ছে যেন ১ বছর পার হয়ে গেছে রেচেলের মুখ বন্ধ। মুখ খুলল রিচার্ড। মেঝেতে এক জুলো সৈন্যকে পড়ে থাকতে দেখেও বলল, জুলোরা মেরে ফেলেছে তোমার বাবা মাকে। না, জুলোরা না, ইসমাইল মেরেছে ওদের, ইসমাইল বলে মেঝেতে পড়ে থাকা গন্ডারের শিঙের একটা দ্বন্দ্ব দেখালো রেচেল। এই জিনিসটা খুব ভালো করে চিনি আমি, এটা সবসময় ইসমাইলের হাতে থাকে। ওই আসল ইন্ধনদাতা। জুলুদের এই কাজ করার সাহস কখনোই হবে না। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে বলল রেচেল। একটু ভাবতে দাও, শয়তানটা যদি এই কাজ করেই থাকে তাহলে বিনা স্বার্থে এই হীন কাজ সে করেনি। নির্ঘাত আশেপাশে কোথাও লুকিয়ে আছে ও, অবশ্যই তোমাকে তুলে নিতে চায়। রেচেল, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, এক্ষুনি। ডারবানের দিকে রওনা হওয়া উচিত আমাদের। সাদা লোকেরা তোমাকে নিরাপত্তা দেবে, বলল রিচার্ড। শীতল কণ্ঠে রেচেল জিজ্ঞেস করল, বাবা মাকে কবর দেবে কে? জানি না, কিন্তু মৃতদের জন্য কিছু করার চেয়ে যারা বেঁচে আছে তাদের প্রাণের চিন্তা করা জরুরি আগে, তাই না? পরে আমি ফিরে এসে যা করার করব। মনে হয় ঠিকই বলেছ, বলে হাঁটু মুড়ে মৃত বাবা মায়ের পাশে বসে তাদের আত্মার মাগফিরাতের জন্য খানিক প্রার্থনা করল রেচেল। তারপর উঠে ওদের কপালে শেষবারের মতো বিদায়ী চুমু এঁকে দিল ও। ঘুরে দাঁড়ালো, তক্ষুনি চোখে পড়ল জুলুযোদ্ধার অ্যাসগাইটা। ওটা তুলে নিল রেচেল, কিন্তু চৌকাঠ পার হতে পারল না। হেলে পড়ল রিচার্ডের বাহুর ভেতর। নিজেকে আর ধরে রাখতে পারছে না, ডুকরে কেঁদে উঠল। সব শেষ হয়ে গেছে রিচার্ড, সব শেষ। আপন বলতে এক কেবল তুমি আছো এখন, কিন্তু তোমাকেও যদি নিয়ে যায় তখন কি হবে? কি নিয়ে বাঁচব আমি? বলতে বলতে ঝরঝর কণ্ঠে কান্না নেমে এলো রেচেলের দু চোখ দিয়ে। তক্ষুনি রেচেল খেয়াল করল বারান্দায় হঠাৎ উদয় হয়েছে কিছু লোক। কেউ একজন কাফরিদের ভাষায় হুকুম করল, ধরো, বেঁধে ফেলো ওই সাদা লোকটাকে। সাথে সাথেই নড়ে উঠল তারা। রিচার্ড একটা শব্দ উচ্চারণ করার আগেই ওকে ধরে বেঁধে ফেলল ওরা। তখন রেচেলের মনে হলো ওরা নির্ঘাত জুলুক। সাহস ফিরে পেলে ও বলল, কারা তোমরা? ইনকো সাজানা আর তার ভৃত্যের দিকে হাত তোলার সাহস তোমাদের হলো কি করে? কালো লোকগুলোর মধ্যে একটা গুঞ্জন ধ্বনি উঠল। ফাঁকা তৈরি হলো ওদের মাঝে। এগিয়ে এলো একজন, সে হচ্ছে ইসমাইল। বলল, রেচেল, এরা আমার লোক। আমরা দেখেছি লোকটা তোমার গায়ে হাত দিয়েছে, তাই ওকে ধরেছে ওরা। দেখেছ নিশ্চয়ই, বিকালে এখানে একটা ভয়াবহ অঘটন ঘটে গেছে। তোমার বাবা মাকে মেরে ফেলেছে জুলুরা। দিনগানের হুকুমে ওদের নিতে এসেছিল তারা। আমার আসলে বলা উচিত, তোমার বাবাকে মেরেছে আর তোমার মা ওদের সাথে যেতে চাইছিল না। খুব অসুস্থ ছিল সে, টানাটানি সইতে পারেনি, শক পেয়ে মারা গেছে সে। আমি জানতে পেরেছি এদিকে আসছো তুমি, তাই এখানে চলে এসেছি। বাকিটা তো জানাই। ইসমাইল ইংরেজিতে বললেও ওকে জুলু ভাষায় উত্তর দিল রেচেল। আমি সবই জানি নিশাচর, জানি আমার বাবা মা আর মা মারা গেছে তোমার হুকুমে এবং তোমার সামনে। তাদের আত্মা আমাকে বলে গেছে সেসব কথা। এই অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দিলাম আমি। হাতের বর্ষাটা দিয়ে ইসমাইলকে দেখে ঘোষণা করল রেচেল। বলে চলেছে, স্বর্গ আর মৃত্যু সাক্ষী রইল, এর মৃত্যুদণ্ড জারি করেছে আমি। জুলুজাতি শোনো, শোনো, বহুদূরে নিজের আসনে বসে থাকা রাজা ডিনগান, সমস্ত ইন্দুনা আর সব জুলো ক্যাপ্টেন, ইনকো সাজানার হুকুম এই নিশাচর ইবু বেসিকে মৃত্যুদণ্ড দিয়েছি আমি। এই লোকের কারণে রক্ত ঝরেছে, ঝরেছে আমার নিজের বাবা মায়ের রক্ত। অভিশাপ নামবে এবার, ইনকো সাজানার অভিশাপ। নিশাচর, হুকুম জারি হয়ে গেছে। এবার মরার আগে তোমার যা যা করার করে নাও। আর তোমরা নিশাচর ইবুবেসির ভৃত্যরা, মনে রেখো, যদি আমার বা এই সাদা সর্দার ডোরের কোনো ক্ষতি তোমরা করো তাহলে তোমরাও মরবে।
তোমাদের প্রত্যেকেই মরবে। এবার বলো, তোমার শেষ ইচ্ছাটা কি নিশাচর? দৃঢ়তা দেখাতে চাইল ইসমাইল। বলল, আমার যা বলার মাফুটিতে গিয়ে বলবো। অসভ্য জুলুদের মতো তোমাকে ভয় পাই না আমি। আর ডিনগানের কথা বলছো, সেও এখান থেকে বহু দূরে আছে। আমার সাথে শান্তভাবে যাবে কিনা বলো। তোমাকে আঘাত দিয়ে অপমান করে নিতে চাই না আমি। তবে যেভাবেই হোক না কেন, যেতে তোমাকে হবেই। ডোরিওকেও যেতে হবে। ঝামেলা করলে একে এক্ষুনি মেরে ফেলবো। বুঝে নাও রেচেল, আমার লোকেরা তোমাকে ভয় পেতে পারে, কিন্তু হে লোকটার গলা কাটতে দ্বিধা করবে না কেউই, বলল ইসমাইল। তখন মাটিতে পড়ে থেকে রিচার্ড বলল, আমাকে নিয়ে ভেবো না, তোমার জন্য যেটা ভালো সেটাই করো। ইসমাইলের সাথে লোকগুলোর চেহারার দিকে তাকালো রেচেল। বই পড়ার মতো পড়ে নিল ওদের মন। অবশ্য এটা সব সময় ও পারে। ওদের দেখে বুঝল ইসমাইল যাই বলুক, ও নিজে বললে ওকে অবশ্যই চলে যেতে দেবে ওরা। কিন্তু আসলে রিচার্ডকে খুন করতে ওদের হাত কাঁপবে না। তাই রিচার্ডের প্রাণ ওদের কাজের উপর নির্ভর করে বুঝে নেটিভদের ও বলল, ইবোবিসির ভৃত্যরা, সর্দার ডোরিওকে দাঁড়া করাও। ইসমাইলদের দিকে না তাকিয়ে রেচেলের হুকুম তামিল করল ওরা। দাঁড় করিয়েছে রিচার্ডকে। বাইরে চলে গেল ইসমাইল। তখন কয়েকজন লোক রেচেলের সাথে রেখে ইসমাইলের পেছনে পেছনে বাগানে চলে গেল বাকিরা। এই মুহূর্তে ওদিক থেকে তুমুল ঝগড়ার আওয়াজ আসছে, তবে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটুকু কেবল রেচেল বুঝল যে ইসমাইল ওর লোকদের কিছু একটা করতে বলেছে, কিন্তু সেটা মানতে নারাজ ওরা। তাই ভীষণ রেগে গিয়ে ওদের সাপ সাপন্ত করছে ইসমাইল। হঠাৎ ভেসে এলো বন্দুকের গুলির আওয়াজ, সাথে তীব্র যন্ত্রণা কাতর চিৎকার। বোঝাই যাচ্ছে হুকুম না মানায় সর্দার লোকটিকে গুলি করেছে ইসমাইল। মাটিতে পড়ে গেছে সে। যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে তার চেহারা। এই সেই লোক যে ইসমাইলকে কুকুর সংক্রান্ত ঘটনাটি বলেছিল। ওদিকে প্রচণ্ড আতঙ্কে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রেচেল। ও ভাবছে রিচার্ডকে বুঝি কিছু একটা করে বসবে ইসমাইল। তখন বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, দুশ্চিন্তা করবেন না ইনকু সাজানা, সর্দার ডোরিওর কিছু হয়নি, নিশ্চিত থাকুন। আমাদের তরফ থেকে ওর কিছুই হবে না। ওকে প্রাণ দিয়ে রক্ষা করবো আমরা। আর এদিকের ঘটনা হচ্ছে, হুকুম না মানায় আমাদের একজনকে মেরে ফেলেছি ইবোবেসি। তবে তারপরও সাদা সর্দারকে নিয়ে চিন্তা করবেন না, আমাদের কারণে তার কোনো বিপদ হবে না। আপনার ঘোড়াটা প্রস্তুত, আপনি দয়া করে আসুন জুলা, নইলে আমাদের আরও লোক মেরে ফেলবে ইবোবেসি। বের হয়ে এসে ঘোড়ায় চলল রেচেল। রিচার্ডকে আগেই ঘোড়ায় উঠিয়ে দেয়া হয়েছে। পিছমোড়া করে বাঁধা ওর হাত, পাও চামড়ার দড়ি দিয়ে বাঁধা। ওর পাশ দিয়ে যেতে যেতে শুনল রিচার্ড বলছে, আমি কিছুই করতে পারছি না, সাবধানে থেকো রেচেল, মনে রেখো আমাদেরও সময় আসবে। বিড়বিড় করে রেচেল বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সময় আসবে, আর ওটাই শেষ হবে। রেচেল শুনতে পেল বহু কিছু ব্যাখ্যা দিচ্ছে ইসমাইল, অনেক কিছুই বলছে, কিন্তু ওসবে কান দিল না রেচেল। ওর মাথা ফাঁকা হয়ে আছে। ও কেবল এতটুকুই অনুভব করল, অনেক লম্বা একটা সময় ধরেই যাচ্ছে ওরা, যাচ্ছেই। রেচেলের ক্লান্ত ঘোড়াটা এক সময় থামল। পিছলে ঘোড়া থেকে নেমে এলো রেচেল, কিন্তু হাঁটারও শক্তি নেই ওর। এক মহিলার সহায়তায় ঘরে নেওয়া হয়েছে ওকে। রেচেলের শুধু এতটুকুই মনে আছে যে মহিলাটি ওকে স্পর্শ করতে খুব ভয় পাচ্ছিল। ঘরে ঢোকার পর আর কিছু মনে নেই, ঘুমিয়ে পড়েছে বা জ্ঞান হারিয়ে ফেলেছে ও। রেচেলের ঘুম ভাঙল পরদিন। চারদিকে চোখ বুলিয়ে দেখল কাফরি পদ্ধতিতে বানানো মাটির একটা ঘরে আছে ও। মাটি দিয়ে বানানো হলেও ঘরটা বেশ বড় ও মজবুত। অন্দরসজ্জায় ইউরোপিয়ান আবহাওয়া ফোটানোর চেষ্টা স্পষ্ট। ঘরে এমনকি কাঠের তৈরি চেয়ার টেবিলও আছে। ছোট্ট একটা জানালাও আছে, তাতে ঝুলছে নল খাগড়ার বুনো বানানো পর্দা। ঘর থেকে ধোঁয়া বের হওয়ার জন্য মাথার উপরে আছে 1.5 ফুট ব্যাসের গোলাকার একটা স্মোক হোল, সেটা দিয়ে রোদ ঢুকছে ঘরে। অর্থাৎ এখন দিনের মধ্যভাগ। ধীরে ধীরে আগের রাতে স্মৃতি ফিরে পেল ও। মরে যেতে ইচ্ছে করছে রেচেলের। পাশেই রাখা আছে এসে গাইটা, ওটা তুলে নিল। ধারালো প্রান্তটা স্পর্শ করে দেখল ও। ইচ্ছে বুকে বসিয়ে দেবে। তখনও ভাবল রিচার্ড তো বেঁচে আছে,
তাহলে ও কেন মরবে? তার উপর আত্মহত্যা মহাপাপ। কাজেই উঠে বসল ও। টেবিলের উপর কিছু খাবার আর একটা গ্লাসে মাঠা রাখা আছে। জোর করে সব খেলো রেচেল। তারপর আবিষ্কার করলো ঘরের এক কোণে একটা কাঠের বোলে পানি রাখা আছে। ও দিয়ে হাত মুখ ধুয়ে পোশাক আশাক ঠিক করে নিল ও। বোলের পাশে চিরুনি রাখা আছে একটা। সদ্ব্যবহার করলো সেটার। তারপর গেল দরজার কাছে। সেটা বাইরে থেকে লাগানো নেই দেখে দরজা খুলে বের হয়ে এলো ও। মজবুত একটা পাথুরে দেয়ালে দাঁড়িয়ে আছে এই বাড়িটাকে ঘিরে। দেয়ালে কাঠের তৈরি শক্তপোক্ত একটা দরজা আছে, তবে সেটা বাইরে থেকে বন্ধ। উঠান লেপা হয়েছে পিঁপড়ার ডিবের মাটি দিয়ে। সেটাকে আবার পলিশ করে নেটিভদের প্রচলিত রীতি অনুযায়ী কালো করে তোলা হয়েছে। দেয়ালের ঘেরের ভেতর ক্রালের পাশেই দাঁড়িয়ে আছে বিশাল এক গাছ। সেটার ছায়া একটা বেঞ্চ পাতা। করার কিছু না থাকায় ওটাতে গিয়ে বসল রেচেল। কিছুক্ষণ পর দরজার বোল্ট সরে গেল, অর্থাৎ নজর রাখা হয়েছে ওর উপর। ওকে জাগতে দেখে এখন লোক আসছে ভেতরে। ভেতরে এলো ইসমাইল। ওর দিকে তাকিয়ে রেচেল ভাবল, এই লোকটি ওর বাবা মায়ের খুনি। কষ্ট করে ওকে কাবু করতে পারছে না, বরং ওর সমগ্র অস্তিত্ব দখল করে নিচ্ছে শীতল রাগ। আত্মবিশ্বাসের ভঙ্গিতে এগিয়ে এলেও ইসমাইলের চেহারায় অপরাধবোধ খুব একটা লুকানো থাকছে না। অপরদিকে অনর আছে রেচেল। উন্মুন গুন্ধুলবুতে বিচার শুরু করার সময় যেভাবে থাকত, ঠিক তেমন, একেবারে নির্বিকার। হ্যাট খুলে রেচেলকে বাউ করল ইসমাইল, কিন্তু কোনো জবাব দিল না রেচেল। তারপর ইসমাইল নিজেই বলা শুরু করল, এখন তোমাকে বেশ সতেজ দেখাচ্ছে। আশা করি রাতে ভালো ঘুম হয়েছে। তোমাকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম আমি, কারণ একে তো বহু দূরের পথ পাড়ি দিয়েছ, তার উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে তোমার সাথে। তবে এর একটা ব্যাখ্যা আছে আমার কাছে। আসলে যা হয়েছে তাতে আমাকে দোষ দেয়া যাবে না। ওই মূর্খ জুলোগুলোই আগ্রহের অতিশয্য দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। প্রতিটি বাক্যের শেষে একবার করে থামল ইসমাইল। আশা কোনো একটা জবাব বুঝে দেবে রেচেল, কিন্তু ওর মুখে কথাই ফুটল না। শেষে ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে গেল ও। এমন সময় এসে গাইটা হাতে তুলে নিল রেচেল। ব্লেডটা পরীক্ষা করতে করতে হঠাৎ প্রশ্ন করল, কার রক্ত লেগে আছে এতে আপনার? হ্যাঁ, সামান্য একটু। হ্যাঁ, আমারই রক্ত। তোমার বাবা যে কাফরি গর্দবটাকে গুলি করেছে, দুর্ঘটনাবশত ওর হাত থেকে ছুটে এসে আমার গায়ে লেগেছিল এই অ্যাসাগাইটার ফলা। চেহারায় তৈরি হওয়া ক্ষতটা দেখিয়ে সাফাই দিল ইসমাইল। বেঞ্চের পায়ে ফলার রক্ত লাগায় জায়গাটা ঘষতে শুরু করল রেচেল। এই দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল ইসমাইল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে রেচেলকে জিজ্ঞেস করল, কি করছো? হাতের কাছ থামিয়ে রেচেল বলল, আমি চাই না আপনার রক্ত আমাকে কুরুষিত করুক, এমনকি মরে যাওয়ার সময়ও না। বলে আবার ফলা ঘষায় মত দিল রেচেল। আরো বেশি বিভ্রান্ত হয়ে গেছে ইসমাইল। মরে যাওয়া মানে কি বোঝাতে চাইছো? খুলে বলো তো। জুলুদের জিজ্ঞেস করুন গিয়ে, ওরা আমার কথা বোঝে। আর ওদের জিজ্ঞেস করার সময় না পেলে ওপারে গিয়ে আমার বাবা মাকে জিজ্ঞেস করবেন। ফ্যাকাশে হয়ে গেল ইসমাইলের চেহারা। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করল সে। বলল, ওঝাগিরি বাদ থাক, কাজের কথায় আসি। যা বলছিলাম, তোমার বাবা মায়ের মৃত্যুতে আমার কোনো হাত নেই, বরং ওদের বাঁচাতে গিয়ে আহত হয়েছে আমি। তাই? তাহলে আপনার পেছনে ওদের দুজনকে দাঁড়িয়ে মাথা নাড়তে দেখছি কেন? কেন তারা আপনাকে দোষী বলছে? শান্ত কণ্ঠে বলল রেচেল। ভীষণ চমকে উঠল ইসমাইল। আতঙ্কিত দৃষ্টিতে চারদিকে দেখল একবার, তারপর বলল, আমি কাফরি বোকা নই। ওসব আবল তাবল বলে আমাকে ভয় দেখাতে পারবে না। আমার দিকে তাকাও রেচেল। তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। বারবার তুমি আমাকে প্রত্যাখ্যান করা সত্ত্বেও তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়েছে। আমাকে তুমি বিয়ে করবে? গত রাতেই বলেছি কদিনের মধ্যে আপনি মারা পড়বেন। কাজে এখন বিয়ে নিয়ে অযথা মাথা না ঘামিয়ে পাপ যা যা করেছেন সেগুলোর প্রায়শ্চিত্ত কিভাবে করবেন তা ভাবুন। আমি জানি রেচেল, তুমি ভালো ভবিষ্যৎ বক্তা।
মাঝখানে বলে উঠল রেচেল। নইও খুব ভালো ভবিষ্যৎ বলতে পারে। জুলুদের ব্যবহার করে ওর বাবা আমাকে খুন করিয়েছেন আপনি। আপনার মনে আছে সাগরের পাড়ে দাঁড়িয়ে সিয়াপের একটা কথা আপনাকে জানিয়েছিল? মনে আছে মানে? ওই শয়তানের কথা কি কখনো বলতে পারবো আমি? তোমার মতো ও এক জাদুকরী, তবে ওর আত্মাটা মনে হয় অনেক বেশি কালো। ওকে জুলোল্যান্ডে না নিলে কখনোই তোমার নাগাল পেতাম না আমি, বলল ইসমাইল। ও ফিরে আসছে মিস্টার ইসমাইল। অবশ্য আমি নিশ্চিত নই যে আপনাকে বিদায় বলার সময় ও পাবে কিনা। তুমি বলছো অল্প সময়ের মধ্যেই মারা যাব আমি? কিন্তু আমি একটু ভয় পাচ্ছি না। আর তোমার কথা যদি ঠিক বলে ধরেও নেই, তাহলে আসলেই কথা বলে নষ্ট করার সময় আমার নেই। কখন বিয়ের পিড়িতে বসছো বলো? কখনোই না, সাথে সাথেই বলল রেচেল। এই জন্মে বা অন্য কোনো জন্মেও না। আপনার দিকে তাকালেই শিউরে উঠি আমি। মনে হয় পায়ের উপর দিয়ে বুঝি একটা সাপ চলে গেল। আপনার হাতে তাকালেই তাতে রক্তের লাল দাগ দেখি আমি। নইর বাবা মা, আমার বাবা মা, আরও অনেকের রক্ত লেগে আছে আপনার হাতে। এটাই আমার উত্তর। মুহূর্তখানেক রেচেলের দিকে তাকিয়ে রইল ইসমাইল। তারপর বলল, ভুলে যাচ্ছ যা আমি কেড়ে নিতে পারি সেটাই ভদ্রভাবে চাইছি। এখানে আমার মহিলারা ছাড়া আর কেউ তোমার কথা শুনবে বা তোমাকে দেখতে পাবে না। রেচেল ডাব, তুমি এখন আমার মুঠুর ভেতর। কথাটা শুনে স্বাভাবিকভাবেই ভয় পাবার কথা রেচেলের, কিন্তু ইসমাইলকে অবাক করে দিয়ে অদ্ভুতভাবে হেসে উঠল রেচেল। আকাশে উড়ন্ত একটা ঈগল দেখিয়ে রেচেল বলল, ওই ঈগলটা আপনার হাত থেকে যতটা নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপদ আমি। আর আমার দিকে আপনি একটা আঙ্গুল তোলারও অনেক আগেই আত্মহত্যার হাজারটা উপায় খুঁজে নিতে পারি আমি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে ওসব কিছু দেখার সময় আপনি পাবেন না। নীরব হয়ে গেল ইসমাইল। কি বলবে বুঝতে পারছে না। তারপর যখন মুখ খুলল, সম্পূর্ণ ভিন্ন কথা বলল। বললে আমাকে তুমি ঘৃণা করো রেচেল। এ নিশ্চয়ই ওই অভিশপ্ত লোক ডোরিয়ের জন্য। ও কিন্তু আমার হাতের মুঠোই। এবার তোমাকে এসপার ওসপার একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় আমার বউ হবে, নয়তো ডেরিয়েন মরবে। বুঝেছ? এবার সত্যি ভয় পেয়ে এলো রেচেল। কথা বললে ভয়টা প্রকাশ পেয়ে যাবে, তাই চুপ করে রইল ও। ইসমাইল বলে চলেছে, অনেক ঝামেলা গেছে তোমার উপর দিয়ে। তুমিও ক্লান্ত, বুঝতে পারছো কি বলছি? যদিও তোমার বিশ্বাস আমি তোমার বাবা মাকে খুন করিয়েছি, কিন্তু সেটা সত্যি নয়। তাই আমার প্রতি তোমার ঘৃণা অমূলক। বিয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক কাজ সামলাতে হবে। তাই চিন্তা ভাবনা করার জন্য 3 দিন সময় দিচ্ছি তোমায়। এর পরপরই মরবে ডেরিয়েন। তারপর দেখব আসলে তুমি আমার মুঠোয় আছো কি না। ওভাবে আমার দিকে তাকে লাভ হবে না। অনেক ঝুঁকি নিয়েছি। আরও 2-1টা ঝুঁকি নিলে তাতে নতুন কিছু আসবে যাবে না। ইতিমধ্যে রিচার্ড ভালোই থাকবে। যাক, এখন আর তোমাকে প্রেম কথা বলে বিরক্ত করব না। ওর জন্য পরে অনেক সময় পাওয়া যাবে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো রেচেল। বর্ষাটা তুলে গেট দেখিয়ে দিল। বলল শুধু, যান। চলে যাচ্ছি। আমার মহিলারা চেষ্টা করবে এই অজায়গায় যতটা সম্ভব তোমাকে আরামে রাখতে। কিছু লাগলে ওদের বলো। বলে বেরিয়ে গেল রেচেল। পেছনে বোল্ট এঁটে বন্ধ করে দিল গেট। বদ লোকটা চলে গেলে পরে স্বস্তির নিঃশ্বাস ফেলল রেচেল। আফসোস করতে লাগলো, কেন যে জুলো সৈন্যদের 2-1জনকে সাথে আনলো না। ওদের সামনে এমন ধৃষ্টতা দেখাতে মোটেও সাহস পেত না ইসমাইল। তারপর ভাবতে বসল, কেন 3 দিন সময় দিল ও? সম্ভবত বুঝেছে ঈগলের উদাহরণটা আসলেই সত্য। তাই রিচার্ডের প্রাণের উপর হুমকি দিয়ে ওকে কাবু করতে চায় সে। হয়তো নিরুপায় হলে তাই করবে ইসমাইল। হয়তো সে ভেবেছে 3 দিন এসব চিন্তা করে দুর্বল হয়ে যাবে রেচেল। এসব যখন ভাবছে, ফটক খুলে গেল। উঠানে প্রবেশ করল 3 জন মহিলা। সসম্মানে রেচেলকে সালাম করে জানালো ঘর পরিষ্কার করতে পাঠানো হয়েছে ওদের। ওদের ভালো করে খেয়াল করল রেচেল। 2 জন সুদর্শনা কাফরি তরুণী আর একজনের বয়স 35 থেকে 40-এর মধ্যে। এই মহিলাটিকে এখন আর আকর্ষণীয় বলা যাবে না। চেহারায় ফুটে আছে কেমন একটা দুঃখী ভাব।
সেই জানালো ওরা সবাই ইবোবিসির স্ত্রী, আর তার নাম মামি। কিছুক্ষণের মধ্যে কাজ সেরে বেরিয়ে এলো ওরা। বলল জুলার জন্য খাবার আনতে যাবে তারা। তখন রেচেল বলল যে ওর জন্য 3 জনের কষ্ট করার দরকার নেই, খাবার দিয়ে মামি একা এলেই চলবে। রেচেলকে স্যালুট করে ওরা চলে গেল। বলে গেল রেচেলের হুকুম পালিত হবে। স্পষ্টতই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তরুণী দুজন, কারণ ওকে ভয় পাচ্ছে সবাই। রেচেলের ইনকো সাজানা নাম ওদের কাছেই পৌঁছেছে। জানে এই নামের প্রকৃত অর্থ কি। 1 ঘন্টা পরে খাবার নিয়ে এলো মামি। প্রায় সবই খেলো রেচেল, কারণ ওর মন বলছে সামনে শক্তি দরকার হবে। খেতে খেতে মাটিতে বসে থাকা মামির সাথে কথা বলল ও। জানতে পারল মামি ইসমাইলের প্রথম বউ, কিন্তু কখনোই স্ত্রী হিসাবে ওকে মূল্যায়ন করেনি ইসমাইল। সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করে দাসীর মতো আচরণ করছে মামির সাথে। এমনকি ওর গবাদি পশু ছিনিয়ে নিয়ে দিয়েছে ইসমাইলের অন্য বউদের। তাই ইসমাইলকে মোটেও পছন্দ করে না সে। সাদা লোকের বউ হতে পেরে একসময় গর্বিত ছিল মামি, কিন্তু এখন মনে হয় এ লোকের চেহারা কোনোদিন না দেখলেই ভালো হতো। ব্যাস, ওকে পেয়ে গেছে রেচেল। কিন্তু এক্ষুনি মামিকে কিছু বলল না রেচেল, কেবল বলল রাতে মামি ওর সাথে থাকলে খুব খুশি হবে রেচেল, কারণ একা থাকা ওর নিয়ম না। শুনে মামি জানালো যে ইবোবেসি অনুমতি দিলে সানন্দে থাকতে রাজি সে। সাথে অবশ্য এটাও বলল যে আসলে এত বড় সম্মানের পাত্রী সে না। মামিকে থাকার অনুমতি দিল ইসমাইল। মজার ব্যাপার হচ্ছে ইসমাইল ভাবল মামিকে বিশ্বাস করতে পারে সে, তাই রেচেলের উপর গুপ্তচরগিরি করতে বলে দিল সে। কিন্তু রেচেলের সাথে কথা বলার সময় ওকে কথাটা জানিয়ে দিল মামি। তখন রেচেল বলল ইনকো সাজানের বিরুদ্ধে কিছু করলে স্বর্গের অভিশাপ নেমে পড়বে মামির উপর। মামিও বলল যে এটা সে খুব ভালো করেই জানে, বানিয়ে টানিয়ে ইসমাইলকে কিছু একটা বলে দিলেই হবে। নানা কথা বলে মামিকে মুখ খুলতে উৎসাহ দিল রেচেল। তাতে কাজও হলো, কিছু খবর জানতে পারল রেচেল। যেমন পুরো মাফুটি বসতি সর্দার হচ্ছে ইসমাইল। এখানে 60 থেকে 70 ঘর লোক বাস করে। তবে ইনকো সাজানো ও সাদা সর্দার ডরিওকে এখানে বন্দি করে রাখা নিয়ে ওরা সবাই বিব্রত এবং বেশ ভয়ের মধ্যেই আছে, কারণ ওরা ভালো করেই জানে ইনকো সাজানা যেখানে যাবে জুলুরাও সেখানে যাবে। মাফুটির অধিবাসীরা নিজেরাও জুলু, তাই ওরা ভালো করেই জানে জুলু সৈন্য আগমনের পরিণাম কি হতে পারে। এমনকি চিৎকারকারের মৃত্যু নিয়েও ওরা ভীষণ অস্বস্তিতে আছে। ওদের ধারণা এই মৃত্যুর পিছনে কোনো না কোনোভাবে ইবোবিসির ইন্ধন আছে। সর্দার ডরিওকে এখানে বন্দি করে রাখতেও ওদের আপত্তি ছিল, বিশেষত সে যখন ওদের কোনো ক্ষতি করেনি। উপরন্তু ইনকো সাজানা নিরাপত্তার ছায়া আছে সে। কিন্তু ইবোবিসির ভয়ে বাধ্য হয়েছে তারা, কারণ কথা না শুনলে গবাদি পশু তাড়িয়ে দিতে পারে ইবোবিসি, এমনকি প্রাণেও মেরে ফেলতে পারে। এর নমুনা রেচেল নিজেই দেখে এসেছে। রামাতে একজনকে মেরে ফেলেছে সে। তবে কোনো কারণে ভয়ে আছে ইবোবিসি। মাফুটের পাথরে প্রাচীর ক্রমে শক্ত করেছে সে। টাউনের সবাইকে এই কাজে লাগিয়ে দিয়েছে। শিশু বৃদ্ধ কাউকে রেহাই দিচ্ছে না। ইসমাইলের অতীত বর্তমান নিয়ে আরও অনেক তথ্য জানল রেচেল। তারপর মামিকে অনুরোধ করল যদি পারে ডরিওর কাছে যেন একটা খবর পৌঁছে দেয় সে। সেটা হচ্ছে রেচেল সুস্থ আছে, ভালো আছে। খুব দেখে শুনে পা ফেলতে হবে ডরিওকে, আর ওরা দুজনেই ভীষণ বিপদে আছে। এর বেশি কিছু বলতে সাহস পেল না, কারণ ধরা পড়লে মামিকে পিটিয়ে হয়তো পেটের কথা বের করবে ইসমাইল। তারপর আর কিছু বলার না পেয়ে শুয়ে পড়ল রেচেল। পরের দিনটাও একইভাবে কাটল। গাছের ছায়ায় বসে থেকেই বেশিরভাগ সময় কাটিয়ে দিল রেচেল। সন্ধ্যায় মামি এসে জানালো কড়া প্রহরা থাকায় ডরিওর কোলের কাছে যেতে পারেনি সে। আর প্রাচীর শক্তিশালী করার কাজে আরও গতি এনেছে ইসমাইল, এমনকি ওর নিজের বউদেরও কাজে লাগিয়ে দিয়েছে। এভাবেই কেটে গেল সেই দিনটা। পরবর্তী দিন দিবাগত রাতে আবার এলো মামি। জানালো ক্লান্ত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ডরিওর কুড়েতে পৌঁছে গিয়েছিল সে। দেখেছে হাত পা বাঁধা অবস্থায় উঠানে পায়চারি করছে সাদা সর্দার। বেড়ার ফুকর দিয়ে কথা বলে তার কাছে রেচেলের বার্তা পৌঁছে দিয়েছে মামি। আগ্রহ নিয়ে রেচেলের বার্তা শুনেছে সে। খবর পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছে রেচেলকে, আর বলতে বলেছে যে সে নিজেও সুস্থ আছে, তবে তার মন খুব অশান্ত। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, সেটা পুরো ঈশ্বরের হাতে। মানসিক শক্তি ধরে রাখতে বলেছে সে।
তবে এরপরেই প্রহরীরা জেগে যাওয়ায় ওখানে আর থাকতে পারেনি মামি, চলে এসেছে। আরেকটা খবর হচ্ছে, সেদিন বিকালে এক ছোকরা রাখালকে পাঠানো হয়েছিল বাইরে চড়ে বেড়ানো কিছু গরু জোগাড় করতে। ইবুবিসিকে কিছু খবর দিয়েছে সে, সেগুলো নিজ কানে শুনে এসেছে মামি। ছেলেটা বলেছে যে সে গরু যখন জড়ো করছিল তখন এক জুলো আসে তার কাছে। জুলো লোকটির সাজ পোশাক দেখেই ছেলেটা আন্দাজ করেছে বিরাট বড় কোনো সর্দার সে। তবে লোকটি একা আসছিল, দেখে মনে হয়েছে অনেক পথ হাঁটায় ভীষণ ক্লান্ত সে। লোকটি জিজ্ঞেস করে যে ইনকুসাজানা আর সাদা সর্দার ডোরিও মাফুটিতে বন্দী হয়ে আছে, কথাটা সত্য কিনা। উত্তর দিতে ছেলেটি দ্বিধা করায় হুমকি দিয়ে সে বলল সত্য কথা না বললে বর্ষা দিয়ে ওকে ফুটো করে হৃৎপিণ্ড বের করে আনবে সে। লোকটি আরও বলে যে সে রামা হয়ে এসেছে, নানান অদ্ভুত ঘটনা দেখে এসেছে সে, কাজেই জানে তার ধারণা সত্য। তবু প্রশ্ন করছে নিশ্চিত হতে। ওখানে মরণমুখ এক লোক তার কাছে সবে বলে দিয়েছে। তারপর ইসমাইলকে দেবার জন্য ছেলেটি একটা বার্তা দিয়েছে সে, সেটা হচ্ছে ইবুবিসিকে বলবে তার সমস্ত অপকর্মের কথা আমি জানি। যদি ইনকুসাজানার একটুও ক্ষতি হয় বা সাদা সর্দার ডোরিওর এক ফুটা রক্তও ঝরে, তাহলে মাফুটো টাউনের জীবিত সবাইকে ধ্বংস করে ফেলব আমি, এমনকি একটা ইঁদুরও রেহাই পাবে না। ইবুবিসিকে আরও বলবে তার পালাবার উপায় নেই, চিৎকারকারী শিষ্যরা ফিরে এসেছে, মাফুটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে তারা। ছেলেটি জিজ্ঞেস করেছিল কে এই বার্তা দিয়েছে। জবাবে জুলোটি বলেছে, আমি কালো ষাঁড়ের শিং, আমি মহান হাতির সুর, আমি জুলো রাজা ডিনগানের মুখ। এই বলে ফিরতি পথ ধরে জুলোটি। ছেলেটির মুখে যেমন শুনেছে সেই মোতাবেক লোকটির চেহারায় বর্ণনা দিল মামি। রেচেল বুঝল জুলোটি টাম্বুসা ছাড়া আর কেউ না। ওদিকে ইসমাইল ওর লোকদের বলেছে জুলোটি রাজার মুখ নয়, কারণ রাজার দূত কখনো একা আসে না। কিন্তু মাফুটিবাসীর ওর কথা বিশ্বাস করেনি। এদিকে ওরা পড়েছে মহাবিপদে, কারণ সবাই চাইছে পালাতে, কিন্তু টাউন ছেড়ে বের হলেই কাফরি পাহারাদারদের হাতে গিয়ে পড়বে ওরা। আর থেকে গেলে ডিনগানের দূতের মৃত্যুর হুমকি। কি করবে কেউ বুঝতে পারছে না, উভয় সংকটে পড়েছে ওরা। তখন রেচেল বলল, মাফুটিবাসীরা তাহলে ওকে আর ডোরিওকে জুলোদের হাতে বা উপকূলের সাদা লোকদের হাতে তুলে দিচ্ছে না কেন? তাহলেই তো ওরা নিরাপদ হয়ে যায়। জবাবে মামি বলল যে ইবুবিসের কাছে বন্দুক আর প্রচুর গুলি আছে, ওরা কিছু করতে গেলেই নির্বিচারে গুলি করে মারবে ওদের। ওদিকে জুলোরা যদি দেখে ইনকুসাজানা ওদের সাথে, তাহলে জুলোরাও ওদের মারবে। আর আজ সকালে ইবুবিসি বলে পাঠিয়েছে যে রেচেলকে দেয়া তার প্রস্তাবের জবাব নিতে আগামীকাল এখানে আসবে সে। রেচেলের স্বস্তি চলে গেছে, যদিও নিজেকে নিয়ে ও ভাবে না, কিন্তু রিচার্ডের প্রাণনাশের হুমকি দিয়েছে ইসমাইল, সেটাই ওর ভয়। রেচেল ভাবছে, ইস, এর মধ্যে যদি সৈন্য নিয়ে ফিরে আসতো টাম্বুসা। কিন্তু রেচেল জানে তা হবার নয়। সৈন্য নিয়ে ফিরে আসতে টাম্বুসার অনেক সময় লাগবে, ততক্ষণে যা হওয়ার হয়ে যাবে। একমাত্র ভরসা ইসমাইলের নিজের লোকরাই যদি বিদ্রোহ করে, কিন্তু তাও সম্ভব হবে না, কারণ ইসমাইলকে ভীষণ ভয় করে মাফুটুবাসীরা। রেচেল বুঝতে পারছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই এখন আর করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। নিজের ঘরে একা বসে আছে ইসমাইল, মাটির দিকে তাকিয়ে আছে সে। ভীষণ ভীষণ চিন্তিত সে। এ অবস্থায় ওকে দেখতে পেলে একটু হয়তো স্বস্তি পেত রেচেল। আনমনেই দাড়ি টেনে তুলছে সে, খানিক পানি মিশিয়ে রাম গিলছে, কিন্তু এই আগুনের মতো তরলটা ওকে শান্তি দিতে পারছে না। ইসমাইল নিজেই ভাবছে রেচেলকে পাওয়ার ইচ্ছেটা পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে। তারপরও বেঁচে থাকতে ওকে পাওয়ার আশা ত্যাগ করতে পারবে না ইসমাইল। কিন্তু কথা হচ্ছে বেশি জোর খাটাতে গেলে রেচেল আত্মহত্যা করে বসতে পারে, সেটাই বড় ভয়। রেচেল শপথ করে বলেছে ইসমাইলের বউ হওয়ার চেয়ে মরে যাওয়ার জন্য ওর জন্য ভালো। শপথ ভাঙ্গার মেয়ে রেচেল না, মেয়েটা ওকে ঘৃণাও করে। ইসমাইলেরও জানা আছে যে সেটা বিনা কারণে না। এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে রিচার্ড ডেরিয়েনের নাম করে রেচেলকে চাপ দেয়া, কারণ বদমাসটাকে ভালোবাসে মেয়েটা। হয়তো ওর কথা বলেই রেচেলকে মচকানো সম্ভব। কিন্তু এ পথেও বিরাট বাধা আছে, সেটা হচ্ছে ডিনগানের শপথ। শপথ করে রাজা বলেছে
ডেরিয়ানের রক্ত ঝরলে ইসমাইলকে ধ্বংস করে ফেলবে রাজা। রাজাও নিজের কথায় নড়চড় করে না। ওদিকে রাখাল ছোকরাটার সাথে যে জুলুর দেখা হয়েছে, একই কথা শুনিয়ে গেছে সেও। সুতরাং ইসমাইল ভালো করেই বুঝতে পারছে যে বাঁচতে হলে ডেরিয়ানের রক্ত ঝরানো চলবে না। আজ হোক বা কাল জুলু সৈন্যরা যে আসবেই, তাতেও ইসমাইলের মনে কোনো সন্দেহ নেই। রেচেলকে দিয়ে কোনোভাবে জুলুদের হয়তো বুঝ দেওয়ানো যাবে যে স্বেচ্ছায় ওর স্ত্রী হয়েছে সে, কিন্তু ডেরিয়ানের মৃত্যুর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তাই অখ্যাত এক ওঝা বুড়ির সহায়তায় ডেরিয়ান সমস্যার সমাধানের একটা উপায় বের করেছে সে। গলায় নির্লজ্জা রাম ঢেলে দিল ইসমাইল, তারপর দোরগোড়ায় গিয়ে কাউকে ডাকল। ইসমাইল ঘরে ঢুকতে ঢুকতেই দরজায় উদয় হলো চেহারায় হাজারখানেক ভাঁজ পড়া এক বুড়ি। চুলের সাথে ঝুলছে মাছের ব্লাডার, আর গায়ে পেঁচানো সাপের চামড়া দিয়ে বানানো মোচা। সাজ পোশাকের বাহারের বোঝা যাচ্ছে মহিলাটি অবশ্যই জাদুকরি বা ওঝা। ওষুধটা বানিয়েছ মা? প্রশ্ন করল ইসমাইল। হ্যাঁ ইববিসি, বানিয়েছি। এই জিনিস কেবল আমি বানাতে পারি। দারুণ কাজের জিনিস আমার ঔষধ। এর দাম অনেকগুলো গরু। তা ঔষধটার জন্য কয়টা গরু দেবেন বলেছিলেন ইববিসি? 6টা গরু, তাই না? আগ্রহী সুরে প্রশ্ন করল ওঝা মহিলাটা। না না না, 3টা। তবে তোমার ওষুধ যদি আমার চাহিদা মোতাবেক কাজ করে তাহলে আরও 3টা গরু দেব। এখন বলো, জিনিসটা কাজ করবে কিভাবে? প্রশ্ন করল ইসমাইল। ওষুধটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই শরীর মৃতদেহের মতো নিথর শীতল হয়ে যাবে। এমনকি চিকিৎসকেরাও বলতে পারবে না সে বেঁচে আছে না মরে গেছে। 1 থেকে সর্বোচ্চ 3 দিন এ অবস্থায় কাটবে, তারপর আবার বেঁচে উঠবে সে। ধীরে ধীরে শক্তিও ফিরে পাবে, কিন্তু স্মৃতি ফিরবে না। পুরো 1 চাঁদ, অর্থাৎ 1 মাস অতিক্রম হওয়ার আগের কিছুই মনে করতে পারবে না সে। এমনকি স্মৃতি ফিরে পেলেও ওই 1 মাসের কিছুই তার মনে থাকবে না। ওই সময়টায় একটা সদ্যজাত শিশুর মতো হয়ে থাকবে সে। সব কিছুই তাকে হাতে ধরে শেখাতে হবে। মিথ্যে বলছো মা, এমন ওষুধের কথা আমি কেন কেউই শুনিনি কখনো। শোনেনি কারণ ঔষধটা আমি ছাড়া আর কেউ বানাতেই পারে না। আর আমার আগে পারত কেবল আমার দাদি, সে আমায় শিখিয়ে গেছে। আপনি ভয় না পেলে এর কার্যকারিতার নমুনা চাক্ষুষ দেখাতে পারি। ওই যে আপনার কুকুরটা শুয়ে আছে, ডাকুন ওটাকে। দুধে মিশিয়ে ওটাকে খাওয়াচ্ছি, দেখুন। কুকুরটাকে ডাক দিতে দ্বিধা করছে ইসমাইল, কারণ ওটাকে খুব পছন্দ করে সে। ভয় পাচ্ছে ওটা যদি আসলে মরে যায়। কিন্তু শেষে ডাকল ও। কুকুরটা এসে ইসমাইলের মুখের দিকে তাকিয়ে বসে রইল। বুড়ি ওঝা দুধে একটা ঔষধ মিশিয়ে খেতে দিল কুকুরটাকে, কিন্তু দুর্গন্ধের গন্ধ শুকে মুখ ফিরে নিল কুকুরটা। বুড়ি তখন ইসমাইলকে বলল, কুকুরটা আমাকে দেখতে পারে না, 2 দিন আগে কামড় দিয়েছে আমাকে। ও আমার হাত থেকে খাবে না, আপনি দিন, খেয়ে নেবে। তখন কুকুরটা মাথায় একটু হাত বুলিয়ে দুধটা সামনে দিল ইসমাইল। নির্দ্বিধায় পুরো দুধটুকু খেয়ে ফেলল কুকুরটা। চকচক করছে বুড়ি ওঝার চোখ জোড়া। খুশিতে ডকামকা করতে করতে সে বলল, শয়তান জানোয়ার, আর কখনো ওটা আমাকে কামড়াতে আসবে না। লম্বা সময়ের জন্য আমাকে ভুলে যাবি তুই। দেখুন ইববিসি, দেখুন। মহিলাটির কথাটা বলতে বলতেই কুই করে আর্তনাদ করে উঠল জানোয়ারটা। 2 কদম এগিয়ে এসে ইসমাইলের হাত চেটে দিতে গেল, কিন্তু পারল না। মাটিতে পড়ে গেল। 1 গড়ান দিয়েই নিথর হয়ে গেল কুকুরটা। একদম মৃতপ্রেত পড়ে রইল মাটিতে। রেগে গেল ইসমাইল। ডাইনি বুড়ি, কুকুরটাকে পছন্দ করতাম আমি, ওটাকে মেরে ফেললে? না ইববিসি, কিন্তু যাকে আপনি সত্যিই ভালোবাসেন তাকে কেন এই ওষুধ দিতে চান? যাক, ভয় পাবেন না, কুকুরটা মরেনি। খুব সামান্য ওষুধ দিয়েছি। কাল সকালবেলায় হেঁটে চলে বেড়াবে ওটা, তবে কাউকে চিনবে না। কিন্তু এই ওষুধটা কার উপর প্রয়োগ করবেন ইববিসি? লেডি জুলার উপর। তার উপর কিন্তু ওষুধটা কাজ নাও করতে পারে, কারণ খুবই শক্তিশালী সে। তার ক্ষতি করা সম্ভব না। ধুর বোকা বুড়ি, তুমি কি ভাবছো যে ইনকো সাজানোর উপর এসব কৌশল খাটাবো আমি? তাকে তো আপনি বিয়ে করতে চান, তাই না? কিন্তু আমার মনে হয় এতে লেডি জুলার সম্মতি নেই। তার মানে ঔষধটা তাহলে সাদা সর্দার ডরিওর জন্য। যাক যাক,
ওসব আপনার মাথা ব্যথা। তবে ওষুধটার দাম হিসেবে আমাকে 6টা গরু দেবেন বলেছেন ইববেশি। ডাকিনী বিদ্যা চর্চার অপরাধে মরতে বসেছিলাম একবার, তখন আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি। তাই আপনার প্রাণ বাঁচানোর স্বার্থে দুটো কথা বলছি, শুনুন। সর্দার ডরিওর উপর ওষুধটা প্রয়োগ করবেন না। কেন নয় বুড়ি? ওষুধটা কি তাকে মেরে ফেলবে? না না, যেমনটা বলেছি ঠিক তেমনটা কাজ করবে আমার ওষুধ। কিন্তু আপনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি আমি। স্বপ্নে ইনকু সাজানা আর ওই সর্দার ডরিও ছিল। দেখেছি ওরা খুব খারাপভাবে আপনার মৃত্যু ডেকে এনেছে। একটু বুদ্ধি খাটান ইববেশি। ইনকু সাজানা আপনার জন্য না, ডরিও আর লেডি জোলা দুজনকে মুক্ত করে দিন। পারবো না ওঝার বেটি। পাথরের সামনে পড়ে নদীর গতি কি রুদ্ধ হয়? সাগরের টানে ছুটে আসা স্রোত কি উজানের দিকে ফিরতে পারে? পারে না। আমার অবস্থা ওই স্রোতের মতো, আর সাগরের মতো আমাকে ডাকছে জোলা। ওই ডাক উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না। ওর জন্য যদি মরতেও হয় তাই সই। রেচেলকে ছাড়া বুড়ো হওয়ার চেয়ে ওকে পেতে গিয়ে মরে যাওয়াই ভালো, বলল ইসমাইল। বুঝেছি। আপনার মতো মানুষ আগেও দেখেছি। নারী পুরুষ দুই দলেই কোনো না কোনো অন্যায়ের শাস্তি দিতে তাদের ভেতর খারাপ আত্মা ঢুকিয়ে দেওয়া হয়। সুতরাং ইনকু সাজানা অথবা যেসব শক্তি তাকে পাহারা দেয় তারাই আপনার ভেতর এমন একটা খারাপ আত্মা ঢুকিয়ে দিয়েছে। এখন আমি যত যাই বলি, যত সতর্কই করি, কোনো কাজ হবে না। এই পথেই আপনাকে হাঁটতে হবে। তবে ওপারে যখন আমাদের দেখা হবে বলবেন না যেন আগে থেকে আপনাদেরকে সাবধান করিনি আমি। হ্যাঁ ইববেশি, আমার মন বলছে খুব শীঘ্রই ওপারে যাব আমরা। দিন আমার গরুগুলো বুঝিয়ে দিন। যদি আমার মন বলছে গরুগুলোকে আমি দোহন করতে পারবো না, জুলোরাই ওগুলো দুধ দোহন করবে। হ্যাঁ, বাতাসে জুলোদের গন্ধ পাচ্ছি আমি। কুচকানো নাকটা বাতাসে উঁচু করে হাউন্ডের মতো গন্ধ শুকে বলল বুড়ি ওঝা। তারপর বলল, ইনকু সাজানা ডরিও একে অপরের অংশ, তাই তাদের ছেড়ে দিলে ভালো করতে ইববেশি। আর হ্যাঁ, আপনার কুকুরটাও সকালে হাঁটবে, তবে কাউকে চিনবে না, আপনাকেও না। আশা করি আমাকে পারিশ্রমিক হিসেবে দেয়া গরুগুলোর বয়স্ক হবে না। দুটোর বেশি বাচ্চা ওগুলোর হয়নি। আর ইববেশি, ওষুধটার কোনো রং বা গন্ধ নেই, তাই দুধ, পানি বা যে কোনো কিছুতেই মেশাতে পারবেন। বিদায় ইববেশি, শুভরাত্রি। বলে উত্তরের অপেক্ষা না করে চলে গেল বুড়ি। মহিলাটি চলে যেতেই আবার রাম ঢেলে গ্লাস ভরে নিল ইসমাইল। গলায় ঢেলে দিল বেশ খানিকটা। ঘরে একাকী বসে আছে ইসমাইল। কুকুরটাও পড়ে আছে মরার মতো। মরেই গেছে হয়তো। ওঠার মাথা চাটি দিল একবার, কিন্তু কুকুরটা নড়ল না। একটা পা তুলল ও, সেটাও ঝপ করে পড়ে গেল। দৃশ্যটা ইসমাইলের মনের উপর ভীষণ চাপ দিচ্ছে। ওরও এখন মনে হচ্ছে দিন কয়েকের মধ্যে দুনিয়ার মায়া ছাড়বে ও। নিজের পাপগুলোই ইসমাইলের খুব ভালো করেই মনে আছে। একে একে সেগুলো ভেসে উঠল ওর মনের চোখে। ও জানে কৃতকর্মের ফলের জন্য ঈশ্বরের সামনে দাঁড়ানোটা কতটা কঠিন হবে ওর জন্য। ডাব পরিবারের কথাই ধরা যাক। পবিত্র মানুষ ছিল তারা। বিশ্বাস করত ঈশ্বর আর পরকালে। নিজেদের সুখের কথা তারা কোনোদিনই ভাবেনি। আজীবন অন্যের শান্তির জন্য কাজ করে গেছে। সেই পবিত্র মানুষ দুজনেরই রক্ত লেগে আছে ওর হাতে। ওদের সাথে দেখা হওয়াটাই ইসমাইলের জন্য সুখকর হবে না। উঠোনে বসে রেচেল বলেছিল ইসমাইলের পেছনে দাঁড়িয়ে আছে ওরা। ইসমাইলেরও এখন মনে হচ্ছে এই ঘরে আছে তারা। হঠাৎই মনে হলো ওর সামনে দিয়ে যেন ছুটে গেল একটা ভৌতিক কাঠামো। অবশ্যই মানব আকৃতির কাঠামো সেটি, এবং তার কপালে যেন কেরি আঁকা দেখছে ও। আর ঝুঁকে যখন কুকুরটাকে দেখতে গেল তখন মনে হলো একটা মহিলা যেন ওর পাশে দিয়ে ছুটে গেল। দৃশ্যটা এতই স্পষ্ট যে তার নীল হয়ে যাওয়া ঠোঁটটাও দেখেছে ইসমাইল। আর সহ্য হচ্ছে না। ইসমাইলের মন চাইল তখনই ছুটে বের হয়ে যেতে। সোজা রেচেলের কাছে যেতে ইচ্ছে করছে ওর। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রেচেল কি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পরক্ষণে মনে হলো এই গভীর রাতে রেচেলের ঘরে গেলে হয় ওকে খুন করে ফেলবে রেচেল, নয়তো নিজেই আত্মহত্যা করে বসবে। কিন্তু ঘরেও থাকতে পারছে না ইসমাইল। ওর সহ্য লাগছে। তাই সিদ্ধান্ত নিল যে কথা অনুযায়ী পরদিন সকালের জন্যই অপেক্ষা করবে ইসমাইল।
এখন যাবে দেয়াল ও প্রহরা পরীক্ষা করতে। কোনো প্রহরী ঘুমিয়ে পড়লে কপালে খারাপই আছে ওর এখন। সকাল হয়েছে। দেয়াল ঘেরা প্রাঙ্গণে বসে আছে রেচেল। ওর মনে আছে আজই ওর সিদ্ধান্ত জানতে আসবে ইসমাইল। এতদিন পর্যন্ত রেচেল ভেবেছে কোনো একটা উপায় বের হবেই। জুরুরা চলে আসতে পারে, মাফুটির লোকজনের ইসমাইলের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, এমনকি ইসমাইলও তার মন পরিবর্তন করতে পারে, বা হয়তো অলৌকিক কিছু ঘটবে, মুক্তি পাবে ও। কিন্তু মামির আনা খবর শুনে সব আশা উবে গেছে। টাউনের কিছু সর্দারের সাথে কথা বলে মামি জেনেছে খুবই সতর্ক অবস্থায় আছে তারা, কিন্তু কেউ কিছু করার সাহস পাচ্ছে না, কারণ উদ্ভ্রান্ত হয়ে আছে ইসমাইল। ওর মানসিক অবস্থা এখন যেমন, তাতে কেউ এমনকি মুখ খুললেও তাকে মেরে ফেলবে সে। এদিকে ইসমাইলকে ফাঁকি দিয়ে কেউ যদি মাফুটি ছেড়ে বের হয়ও, জুল্লুদের হাতে মারা সে পড়বেই, কারণ মাফুটির বাসিন্দাদের হাতেই বন্দী হয়ে আছে ইনকু সাজানা। তবে স্কাউটরা খবর এনেছে এখনো পর্যন্ত আশেপাশে কোথাও জুলুদের দেখা পাওয়া যায়নি। এদিকে ইসমাইলও বেপরোয়া হয়ে উঠেছে। মামির মাধ্যমিক খবর পাঠিয়েছে রেচেলের জবাব জানতে সকালে আসবে সে, সাথে ডেরিয়ানকেও নিয়ে আসবে। রেচেল কিছুই ভাবতে পারছে না, কেবল প্রার্থনা করছে ইসমাইল যেন না আসে, কিন্তু ও নিজেও জানে তা হবার নয়। সময় চলে এসেছে। দেয়ালের বাইরে থেকে ভেসে এলো অনেকগুলো কণ্ঠের হইচইয়ের আওয়াজ, সাথে একটা কুকুরের হিংস্র ডাক। এদের মধ্যে ইসমাইলের গলাও শুনতে পেল রেচেল। সাথে সাথে ওর হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর জমে গেল এবং পর মুহূর্তে শুরু হলো তার ঘোড়াদৌড়। শুনতে পেল ইসমাইল কাউকে বলছে, ধরে বেঁধে ফেলো কুকুরটাকে, বদমাসটা কাউকে চিনছে না। কুকুরের ঘেউ ঘেউ কমে গেল, অর্থাৎ ওটাকে ধরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই খুলে গেল পাথরের দেয়ালের ফটক। প্রথমে ভেতরে ঢুকল ইসমাইল। ওর চেহারায় ফুটে আছে রাত্রি জাগরণের ছাপ। চোখের চারদিকে কালো হয়ে আছে, হাতে ডাবল ব্যারেল বন্দুক। চেহারা কাঠিন্য ফুটাতে চাইলেও হাতের কম্পন লোকাতে পারছে না সে। ইসমাইলের পেছনে ধীর পায়ে ভেতরে ঢুকল রিচার্ড। ওর হাত দুটো পিছমোড়া করে বাঁধা, পায়েও চামড়ার রশি বাঁধা, ফলে ধীর কদমে হাঁটতে পারবে কেবল, ছোটার প্রশ্নই আসে না। উপরন্তু 4 জন বর্ষাধারী লোক পাহারা দিচ্ছে ওকে। এক পলকে রিচার্ডকে দেখল রেচেল। ওর চেহারায় ক্লান্তি থাকলেও ভয়ের ছাপ নেই। ইসমাইলের দিকে না তাকিয়ে প্রশ্ন করল, তুমি ঠিক আছো রিচার্ড? হ্যাঁ। তুমি ভালো আছো রেচেল? শরীর ভালো, কিন্তু মন খুব খারাপ। ধমকে উঠল ইসমাইল। বলল, কথা না থামালে রিচার্ডের কপালে খারাপই আছে। তারপর হ্যাট খুলে হাতে নিয়ে নিজেই বাউ করল রেচেলকে। ইংরেজিতে বলল, আমার কথা রেখেছি রেচেল। 3 দিন সময় দিয়েছিলাম, 3 দিন পরে এসেছি। তোমার সিদ্ধান্ত জানাও। কি সিদ্ধান্ত জানাবো? প্রশ্ন করল রেচেল। ভুলে গেছ? তোমার স্মৃতিশক্তি তো খুবই দুর্বল দেখছি। তবে ভুল করার বিলাসিতা আমার সইবে না। আর তোমার বন্ধু হয়তো সবকিছু সরাসরি জানাটাই পছন্দ করবে। সিদ্ধান্ত জানাবে যে আজ আমাকে তুমি বিয়ে করবে কিনা। আমাকে বিয়ে না করলে তোমার এই বন্ধুটিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উপরন্তু পাহারাদারকে মেরে পালাতে চেয়েছিল সে, কাজেই ওকে মেরে দখল করব তোমাকে। অবান্তর অভিযোগ শুনে রাগে কাঁপতে শুরু করল রিচার্ড। দাঁত কিরমির করে বলল, খাপুরুষ শয়তান, আমার হাতটা শুধু যদি খোলা থাকতো। তোমার হাত পা দুটোই বাঁধা, কাজেই তর্পিও না। লেডি কি বলে সেটা শোনো, বলল ইসমাইল। প্রায় আর্তনাদ করে উঠল রেচেল। ও রিচার্ড, তোমার প্রাণ নিয়ে টানাটানি শুরু করেছে। বলতে পারো এখন কি করব আমি? বলার আছেটা কি? কিন্তু এ কেমন প্রশ্ন করছো? এখানে কেবল আমার নয়, তোমার জীবনও প্রশ্ন জড়িত। নিজের ব্যাপারে আমার কিছু বলার নেই। বদমাসটা আমাকে মেরে ফেললেও তুমি নত হয়েও না। আর আমার জন্য যদি খুব বেশি মায়া লাগে তো আমার পথ ধরে তুমিও ওপারে চলে এসো। জীবন নদীর ওপারেই আবার মিলিত হব আমরা। কয়েক মুহূর্ত চিন্তা করল রেচেল, তারপর শীতল কণ্ঠে বলল, হ্যাঁ, তোমার জন্য আমার মায়া আছে রিচার্ড, এমনকি তোমার নিজের চেয়েও অনেক বেশি বেশি। শুনুন ইসমাইল,
রিচার্ড ডেরিয়নের কাছে আমি শপথ করেছি, যা কখনো ভাঙা সম্ভব না। নিজের প্রাণের জন্য আমাকে বলে দিতে চায় না রিচার্ড, তেমনি আমিও ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাবা মায়ের মতো ওকেও মেরে ফেলুন, তারপর ওর মৃত্যুর খবর পেলে আমিও ওদের সাথে যোগ দেব। প্রচণ্ড রাগে ইসমাইলের চেহারা সাদা হয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে বলল, বেশ, তোমার কথাই থাকুক তাহলে। রিচার্ড মরবে। আমি যদি তোমাকে না পাই আর কাউকে পেতে দেব না। মরে গিয়ে দেখো পরকালে ওকে পাও কি না। কোনো প্রার্থনা করার থাকলে করে নাও ডেরিয়ান। বলতে বলতে বন্দুকের কক করল ইসমাইল। এতক্ষণ ইংরেজিতে কথা চললেও এবার জুলু ভাষায় রেচেল বলল, মাফুটির লোকেরা আমার ও রাজা ডিনকানের নিরাপত্তার ছায়াতলে আশ্রয় পাওয়া সাদা সর্দার ডেরিওকে খুন করতে চাচ্ছি ইবোবেসি। যদি তার রক্ত ঝরে তো মনে রেখো, আজ হোক বা কাল তোমাদের রক্তও ঝরবে তোমাদের স্ত্রী সন্তানদের রক্ত, কারণ সর্দারের অপরাধ মানে তার সমস্ত অনুসারীদের অপরাধ। এবার তারা ইসমাইলকে বাধা দিতে মুখ খুলল। জবাবে কথা খরচ না করে রিচার্ডের দিকে তাকিয়ে বন্দুক তুলল ইসমাইল। রেচেলের মনে হলো সময় স্থির হয়ে গেছে। মুহূর্তটাকে মনে হলো বছরের সমান। দম বন্ধ করে রিচার্ডের গায়ে গুলি লাগার অপেক্ষায় রইল ও। কিন্তু তখনই হস্তক্ষেপ করল কালোদের মধ্যে সবচেয়ে সাহসী লোকটি। ঠেলা দিয়ে বন্দুকের ব্যারেলটা ঊর্ধ্বমুখী করে দিল সে। ট্রিগার টানার ইচ্ছে ইসমাইলের থাকুক বা না থাকুক, ধাক্কা লেগে ট্রিগারে চাপ পড়েই গেল। বুম করে বিস্ফোরিত হলো এক ব্যারেলের গুলি। ইসমাইলকে উপহাস করে রিচার্ড বলল, গুলিটা বেশ উপরে দিয়ে চলে গেছে, অন্য ব্যারেল ট্রাই করো। ইসমাইল হয়তো গুলি করত, কিন্তু পারল না কেবল 4 কালো প্রহরীর জন্য। ওর আর রিচার্ডের মধ্যে এসে বর্ষা উঁচিয়ে দাঁড়ালো তারা। বলল যে সাদা সর্দারের রক্ত ঝরিয়ে নিজেদের উপর ইনকো সাজানার অভিশাপ ডেকে আনতে দেবে না ওরা। অবস্থার দৃষ্টে ইসমাইল সিদ্ধান্ত নিল এই যাত্রা বন্দুক সরিয়ে নেয়াই ভালো। বলল, তাই হোক, আপাতত দুজনেই মুক্তি পাচ্ছ, তবে চিরতরে নয়। লোকটাকে আমি নিয়ে যাচ্ছি। আর রেচেল, 3 ঘন্টা সময় দিচ্ছি তোমায়। 3 ঘন্টা পর মামি আসবে। 3 ঘন্টার মধ্যেই ওকে দিয়ে যদি ইতিবাচক খবর না পাঠাও, তাহলে ডেরিয়ানের মৃত্যুদেহ দেখবে। তারপর বাকি সব দেখব আমি। কাতরে উঠল রিচার্ড। রেচেল, শপথ করো, অমর কোনো খবর তুমি পাঠাবে না। শপথ করো রেচেল। রেগে বোম হয়ে থাকা ইসমাইল ছুটে গেল রিচার্ডকে ঘুষি মারতে, কিন্তু রিচার্ড আগে ওকে এগোতে দেখে ফেলেছে। হাত বাঁধা থাকায় সবচেয়ে সহজ কাজটাই করল রিচার্ড। মাথা নামিয়ে নিল ও। ঘুষির তোরে ভারসাম্য হারিয়ে ইসমাইল যখন ওর যথেষ্ট কাছে চলে এলো, সর্বশক্তিতে মাথা দিয়ে আঘাত করল রিচার্ড। ইসমাইলের চেয়ে অনেক বেশি শক্তি রাখে রিচার্ড, কাজেই ওর ধাক্কা ইসমাইল সামলাতে পারার কথা না। পারলও না সেটা। আছড়ে পড়ল মাটিতে, দম আঁকড়ে এলো ওর। রিচার্ড বলে চলেছে, শপথ করো রেচেল, নয়তো জীবিত বা মৃত কোনো অবস্থায় তোমাকে ক্ষমা করব না আমি। মৃত কণ্ঠে রেচেল বলল, শপথ করলাম। কষ্ট করে 2 পা এগিয়ে গেল রিচার্ড। চুমু খেল রেচেলের কপালে। রেচেলও তাকে পাল্টা চুমু খেল। আর কোনো কথা হলো না। এটাই ওদের বিদায় সম্ভাষণ। মাটি থেকে উঠতেই ইসমাইলকে সাহায্য করল 2 জন কাফরি, আর বাকি 2 জন পথ দেখিয়ে নিয়ে গেল রিচার্ডকে। রিচার্ড ওদের বাধা দিল না। ফটকে দাঁড়িয়ে একবার পিছনে ফিরে তাকালো কেবল। চোখাচোখি হলো 2 জনের। একা পড়ে রইল রেচেল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস এর 8ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবাইকে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।